হ্যালো? জি স্যার, কাইন্ডলি শুরু করতে জি পারেন। স্যার, শুরু করেন। আচ্ছা। তা আমরা তো হচ্ছে ও আগেই আলোচনা করেছিলাম এইচআইভি এইডস সম্পর্কে। এটাই আজকে আমার টপিকস। এটাতে হচ্ছে এমসিকিউ বা এসএকিউ বা ওয়াসপি রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো আমি এখন তোমাদের সাথে আলাপ করব। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ। ইয়েস স্যার। এখন হচ্ছে এইডস এবং এইচআইভি যখন একটা পেশেন্ট যখন এইচআইভি ইনফেক্টেড হয়, যখন ওই ভাইরাস দিয়ে সে ইনফেক্টেড হয়, তখন তাকে এইডস বলা যায় না। তোমরা তো জানো। যখন তার আ এ কিছু এইডস ডিফাইনিং যখন সিম্পটম গুলো যখন থাকে অথবা আমরা যদি প্যাথোলজিক্যালি যদি এটাকে আমরা CD4 সেল কাউন্ট যদি ২০০ র নিচে থাকে, তখন তাকে আমরা এইডস বলি। ক্লিয়ার? এইডস এমনই একটি সাবজেক্ট, এমন একটা টপিকস যেটা তোমাদের সব জায়গাতেই কাজে লাগবে। মেডিসিনের স্যাররা এইডস থেকে কোয়েশ্চেন করবেন, সার্জারির স্যাররাও করবেন, গাইনির স্যাররাও করবেন। হুম? এমনকি ব্রাঞ্চের যেসব স্যাররা তারাও তোমার এইডস থেকে তোমাদের কোয়েশ্চেন করবেন। সুতরাং এই টপিকসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এখন এইডস এর ডেফিনিশন আমি আগে আলোচনা করেছিলাম। এইডস হলো একটা সিনড্রোম, হ্যাঁ? যেটা অনেকগুলো সিম্পটমের সমষ্টি এবং যখন CD4 সেল কাউন্টটা নেমে যাবে ২০০ র নিচে এবং কিছু অপরচুনিস্টিক ইনফেকশন থাকবে যেগুলো কনভেনশনাল ট্রিটমেন্ট দিয়ে ভালো হবে না। সেটাকে বলা হয় এইডস। তাহলে এইডস এর অ্যাব্রিভিয়েশন তোমরা তো জানো। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অনেক সময় এইডস এর অ্যাব্রিভিয়েশনটাও জিজ্ঞাসা করতে পারে। পজিটিভ এজেন্ট কি? পজিটিভ এজেন্ট একটা ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এখন এই ভাইরাস সম্পর্কেও তোমাদেরকে ভাইরাস দিয়েও তোমাদেরকে কিছু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ হতে পারে। যে এইচআইভি টা কোন ধরনের ভাইরাস? এটা আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস? উত্তর তো তোমরা জানো এটা আরএনএ ভাইরাস। এটা এনভেলাপ ভাইরাস না নন এনভেলাপ? এটা এনভেলাপ ভাইরাস। এটা কোন ফ্যামিলি? এটা লেন্টিভাইরাস ফ্যামিলি। ঠিক আছে? তাহলে এইচআইভি থেকে তোমাকে ভাইরাস থেকে তোমাকে শর্ট কোয়েশ্চেন হতে পারে। এটা কি ধরনের ভাইরাস? তারপরে এই ভাইরাস কোন সেলকে অ্যাটাক করে? যে টার্গেট সেল কি? এইচআইভি টার্গেট সেল কি? এখানে টার্গেট সেল তোমরা জানো যে CD4 লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ মনোসাইট, ডেনড্রাইটিক সেল আর মাইক্রোগ্লিয়াল সেল। এই ৪ টা সেল হলো তার টার্গেট। এখন এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকতে পারে যে কোনটা তার টার্গেট সেল। ক্লিয়ার তো? তাহলে এইচআইভি কোন সেলকে সে টার্গেট করে এখান থেকেও তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। এখানে আমি ৪ টা সেলের নাম বলেছি। একটা হলো লিম্ফোসাইটের মধ্যে CD4 লিম্ফোসাইট, মনোসাইট ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল আর মাইক্রোগ্লিয়াল সেল। এটা ৪ টা সেলকে সে টার্গেট করতে পারে এবং ৪ টা সেলকে সে ইনফেক্টেড করে। এবং এইচআইভি টাইপ আছে। যে টাইপটা ২ টা। একটা এইচআইভি-1 এন্ড এইচআইভি-2। এটা তো আমি অলরেডি আলাপ করেছিলাম তোমাদের যে কি টাইপ আছে। তো যখন আমরা কোন টেস্ট লিখি যে এইচআইভি অ্যান্টিবডি টেস্ট যখন লিখি তখন আমরা ব্র্যাকেটে লিখে দিই টাইপ 1 এন্ড টাইপ 2 যাতে দুটো টাইপই সে অ্যান্টিবডি টেস্ট করে। এখন ভাইরাস সম্পর্কে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমি একটু আলাপ করতে চাচ্ছি যে এই ভাইরাসের একটা এনজাইম আছে। ৩ টা এনজাইম। এই এনজাইম ৩ টার নাম তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ২ নম্বর হলো ইন্টিগ্রেজ আর ৩ নম্বর হলো প্রোটিয়েজ। সুতরাং ৩ টা এনজাইম, এই ৩ টা এনজাইম এই ভাইরাস থেকে রিলিজ হয় এবং এনজাইম গুলো তার রোগের প্যাথোজেনেসিস করে। সুতরাং এই ৩ টা এনজাইমকে তোমাদের মনে রাখতে হবে। ভাইরাসের স্ট্রাকচার আমি আলোচনা করেছিলাম আগেই, ভাইরাসের স্ট্রাকচার।
তোমরা ইন্টারনেটে যদি গুগল সার্চ করো এইচআইভি দিলেই তোমাদের একটা ভাইরাসের একটা স্ট্রাকচার আসবে। স্ট্রাকচারের মধ্যে তোমাদের GP120 যেটা একটা গ্লাইকোপ্রোটিন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই GP120 দিয়েই সে CD4 রিসেপ্টরের পরে সে অ্যাটাক করবে, ওখানে অ্যাটাচমেন্ট হয়। এছাড়া আরো যে তার এখানে আরএনএ ভাইরাস, এখানে 2টা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ জিন থাকে, এটাও আমি কথা বলেছি। এখন তাহলে ভাইরাস সম্পর্কে আমি বললাম, এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাসটা কোন কোন সেলকে অ্যাটাক করে সেটাও আমি আলাপ করেছি। এটা কিন্তু আসবে। মোড অফ ট্রান্সমিশন, এইচআইভি কিভাবে ট্রান্সমিটেড হতে পারে, আবার কোন কোন ভাবে ট্রান্সমিটেড না হতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে মোড অফ ট্রান্সমিশন কি? এটা সেক্সুয়ালি কন্টাক্টের মাধ্যমে হয়। ইনফেক্টেড পার্সনের সঙ্গে সেক্সুয়ালি কন্টাক্ট হলে তাদের হতে পারে। কন্টামিনেটেড যেসব সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, শার্প ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, হ্যাঁ, আইভি নিডল থাকতে পারে, তার মাধ্যমে হতে পারে। ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস এর মাধ্যমে হতে পারে। ইনফেক্টেড অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমে এটা হতে পারে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, মাদার থেকে ফিটাস। হয় না কার মাধ্যমে? তার তার সঙ্গে হ্যান্ডশেক করলে হয় না, তার জিনিসপত্র ধরলে, তার সঙ্গে জিনিসপত্র শেয়ারিং করলে হয় না, হাসি কাশির মাধ্যমে হয় না, মসকিউটো বাইটের মাধ্যমে হয় না। সুতরাং একটা এইচআইভি ইনফেক্টেড পার্সনের তুমি তার ক্লোজ কন্ট্যাক্টে গেলেও তোমার এটা হবে না, যদি না এই আগে যে কথাগুলো বলছি সেই ট্রান্সমিশন বাদে তাদের সাথে থাকলেও এটা ইনফেক্টেড হবে। তাহলে ট্রান্সমিশন মোড থেকেও কিন্তু আমাদের ছোট 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 কোশ্চেন আসতে পারে। প্যাথোজেনেসিস তো বলেছি যে এটা হচ্ছে GP124 এর অ্যান্টিজেন সরাসরি CD4 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তারপরে সে তার সেলের ভিতরে ঢুকে। এখন আসলে ন্যাচারাল হিস্ট্রি, এইচআইভি যখন একটা মানুষের শরীরে আক্রমণ করে তখন কি হয়, তখন তার শরীরে কি কি ঘটনা ঘটে। প্রথমে যখন তার শরীরে আক্রমণ করলো তখন একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। এই টাইমে তার কোনো সমস্যা হবে না, 2 থেকে 4 সপ্তাহ তার ইনকিউবেশন পিরিয়ড। 2 থেকে 4 সপ্তাহ পরে তার আস্তে আস্তে সিমটম ডেভেলপ করবে। কিরকম হবে? প্রথমে তার হবে অ্যাকুট ইনফেকশন ডেভেলপ করবে বা সেরো কনভার্সন সিনড্রোম। তখন তার কি হবে? তার কিছু সিমটম হবে, তার ফিভার হবে, আর্থ্রালজিয়া হবে, আর্থ্রাইটিস হবে, ওরাল আলসারেশন হবে। এগুলো হলো প্রাইমারি এইচআইভি ইনফেকশন। তারপরে সে কি করবে? তারপরে সে অ্যাসিম্পটোমেটিক, ওই সিমটম গুলো তার চলে যাবে, চলে যাওয়ার পরে সে অ্যাসিম্পটোমেটিক স্টেজে চলে যাবে। হ্যাঁ, সেটা হলো অ্যাসিম্পটোমেটিক স্টেজ, লং ল্যাটেন্ট পিরিয়ড। এখন এখান থেকে কোশ্চেন হতে পারে লং ল্যাটেন্ট পিরিয়ড কতদিন হতে পারে, কতদিন সেই সেই অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। এটা আপ টু 10 ইয়ার্স, 10 বছর পর্যন্ত সে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। এই টাইমে তার কি হতে পারে? এরপরে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে। জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির একটা কজের মধ্যে এইডস বা এইচআইভি ইনফেক্টেড পারসন একটা কজ, এটা মনে রাখতে হবে। তারপরে কি হবে? তারপর তার আবার নতুন করে আবার নন স্পেসিফিক কিছু সিমটম ডেভেলপ করবে। ফিভার থাকবে, ওয়েট লস থাকবে, ক্রনিক ডায়রিয়া থাকবে এবং কিছু মিউকোকুটিনিয়াস ডিজিজ ডেভেলপ করবে। সে তখন তার CD4 সেল কাউন্ট কমতে কমতে 200 চলে আসবে। ঠিক আছে, 200 থেকে 500 এর ভিতরে থাকবে। এখন নরমাল CD4 সেল কাউন্ট হলো 500 থেকে 1500, মানে 500 এর উপরে। 500 এর নিচে যখন চলে আসবে তখন পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাবে। যখন CD4 সেল কাউন্ট 200 এর নিচে চলে আসবে তখন আমরা তাকে এইডস বলবো। আর যখন 50 এর নিচে চলে আসবে তখন আমরা বলবো তাকে অ্যাডভান্সড এইডস। তাহলে CD4 সেল কাউন্টের উপরে আমাদের একটা হলো 200 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, যদি তার নিচে চলে আসে তখন আমরা এইডস। আর যখন
85 নিচে চলে আসবে তখন অ্যাডভান্স এইডস। ঠিক আছে, আমি এই যেটুকু বলছি এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, স্যার। এখন বলো এখান থেকে এইটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে একটু শেয়ার করো। এটা তো আসলে ওইভাবে লেকচার ক্লাস না, এটা হলো ব্লক পোস্টিং। হ্যাঁ, এটা নিয়ম হলো যে তোমরা ওয়ার্ডে বা আমাদের ইউনিটে আসবে, আসার পরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস এটা ইন্টারাকশন হবে। এখন তো সে সুযোগ নাই, এই জন্য আমরা আমরা এই ব্লক পোস্টিংটা এইভাবে আমরা ভাগ করে নিয়েছি। সকালবেলা কি তৈবুল স্যার ক্লাস নিয়েছিল? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন তো আমি নিচ্ছি, এরপরে ম্যাডাম নিবে একজন। হ্যাঁ, নিপা ম্যাডাম নিবে। তা তোমাদের তো ব্লক পোস্টিং মানে কি একদম 24 ঘন্টা আমাদের সাথে থাকার কথা, এটা তো হচ্ছে না। এখন এটা ধৈর্য ধরে অ্যাটেনশন করে থাকতে হবে। আমার টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব সাবজেক্টে কিন্তু রিলেটেড আছে। তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? এখন ন্যাচারাল হিস্ট্রি পর্যন্ত গেলাম, যে একটা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে তার কি কি ঘটনা ঘটলো। ইনকিউবেশন পিরিয়ডের পরে তার অ্যাকুট রেট্রোভাইরাল সিনড্রোম ডেভেলপ করলো, তারপরে অ্যাসিম্পটোমেটিক স্টেজে চলে গেল, তারপরে তার জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি ডেভেলপ করলো, তারপর আবার সিমটম ডেভেলপ করলো। প্রাইমারি এইচআইভি ইনফেকশন কিন্তু এটা মোর দ্যান 50% পেশেন্টের এটা হয়, এবং এই সিমটমটা ডিউরেশন সাধারণত 2 উইকস। কি কি সিমটম হয়? ফিভার থাকে, ম্যাকুলো পেপুলার র্যাশ থাকে, ফ্যারিনজাইটিস, লিম্ফাডেনোপ্যাথি, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, ডায়রিয়া, হেডেক, ওরাল এন্ড জেনিটাল আলসার। এটা খুব ইম্পর্টেন্ট। মেনিনগোএনকেফালাইটিস, বেলস পালসি। এই সময় কিন্তু লিম্ফোসাইট কাউন্ট একটু কমে যায়, ট্রানজিয়েন্ট লিম্ফোপেনিয়া বলে। থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। এই সময় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। তখন যেহেতু অ্যান্টিবডি ডেভেলপ করে না, এই সময় কোনো অ্যান্টিবডি ডেভেলপ করে না, এই জন্য আমাকে তখন অ্যান্টিজেন টেস্ট করতে হবে। এইচআইভি আরএনএ টেস্ট করতে হবে পিসিআর এর মাধ্যমে, অথবা P24 অ্যান্টিজেন টেস্ট করতে হবে। করলে আমরা ডিটেকশন করতে পারবো। এটা হলো উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড কাকে বলে? কোনো একটা অর্গানিজম ঢুকলো, ঢোকার পরে তার অ্যান্টিবডি ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত যে টাইম, এই টাইমকে বলে উইন্ডো পিরিয়ড। এর উইন্ডো পিরিয়ড সাধারণত 3 মাস বা তার বেশি। সুতরাং 3 মাসের আগে যদি তুমি অ্যান্টিবডি টেস্ট করো, রুটিন টেস্ট করো, তাহলে কিন্তু এইচআইভি পজিটিভ তুমি পাবে না। আমরা যে স্ক্রিনিং টেস্ট করি, সব অ্যান্টিবডি টেস্ট। হ্যাঁ, তখন অনেক সময় আমাদের ফলস নেগেটিভ আসতে পারে। সুতরাং ওটাকে কনফার্মেটরি করতে গেলে আবার তাকে 3 মাস পরে রিপিট করতে হবে, অথবা তার অ্যান্টিজেন টেস্ট করতে হবে, পিসিআর টেস্ট করতে হবে, অথবা P24 অ্যান্টিজেন ডিটেকশন করতে হবে। এবং WHO ক্লিনিক্যাল স্টেজ আছে, এইডস এর WHO ক্লিনিক্যাল স্টেজ আছে 4টা। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 আর স্টেজ 4। স্টেজ গুলো ডেভিড চার্টে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এখান থেকে স্টেজ গুলো তোমরা একটু জেনে নেবে। স্টেজ 1 হলো অ্যাসিম্পটোমেটিক অথবা জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি। স্টেজ 2 তে দেখবা যে অনেক অনেক স্কিন ম্যানিফেস্টেশন থাকবে, হার্টবিট জোস্টার থাকবে, অ্যাঙ্গুলার চিলাইটিস থাকবে, রিকারেন্ট ওরাল আলসারেশন থাকবে, সেবোরিক ডার্মাটাইটিস থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে, আনএক্সপ্লেইনড মডারেট ওয়েট লস থাকবে, আর রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন। স্টেজ 3 তো এরকম বিভিন্ন আর থেকে আরো কঠিন কঠিন সিম্পটম থাকবে। আনএক্সপ্লেইনড সিভিয়ার ওয়েট লস, মোর দ্যান 10% বডি ওয়েট। আনএক্সপ্লেইনড ক্রনিক ডায়রিয়া থাকবে মোর দ্যান 1 মান্থ। আনএক্সপ্লেইনড পারসিস্টেন্ট ফিভার থাকবে মোর দ্যান 1 মান্থ। পারসিস্টেন্ট ওরাল ক্যান্ডিডিয়াসিস, ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া, pulmonary tuberculosis, severe bacterial infection, acute necrotizing ulcerative stomatitis, gingivitis or periodontitis। এইগুলো স্টেজ 3 তে থাকবে। স্টেজ 4 এ এর থেকে আরো আরো খারাপ অবস্থায় চলে যাবে। স্টেজ 4 এবার ইনভেসিভ ক্যান্ডিডিয়াসিস হয়ে যাবে, যেমন ইসোফেগাস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস, এসব জায়গায় কি হবে? ক্যান্ডিডিয়াসিস হবে। ক্যান্সার ডেভেলপ করবে। এখন সার্ভাইকাল কার্সিনোম হতে পারে,
ক্যাপোসিস সার্কোমা হতে পারে, সাইটোমেগালোভাইরাস ডিজিজ হয়ে যেতে পারে। এখানে হার্পিস সিমপ্লেক্স সাধারণত 7 দিনের বেশি স্থায়ী থাকে না। এখানে ক্রনিক হবে, মোর দ্যান 1 মান্থ। ক্যাপোসিস সার্কোমা ডেভেলপ করবে, লিম্ফোমা ডেভেলপ করবে, টিউবারকুলোসিস হবে, এক্সট্রা পালমোনারি স্টেজ 4। তাহলে এই স্টেজ গুলো আমরা ডব্লিউএইচও স্টেজিং ডেভিডসনে আছে, আর সিডিসিএসকে স্টেজিং ও ডেভিডসনে আছে। ডেভিডসনটা একটু দেখে নেবে। এখন তোমাদের শর্ট কোশ্চেন হতে পারে এইডস ডিফাইনিং কন্ডিশন। 3টা এইডস ডিফাইনিং কন্ডিশনের নাম বলো। তাহলে 3টা এইডস ডিফাইনিং কন্ডিশনে একটা হলো ক্যানিডিয়াসিস বলবা, ব্রঙ্কাইট, ট্রাকে আর লাংস, রেসপিরেটরি ট্র্যাক্টে গেল। 2 নম্বর বলবা ক্যানিডিয়াসিস অফ ইসোফেগাস। 3 নম্বর বলবা সার্ভাইকাল কার্সিনোমা, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা। 4 নম্বর বলবা ক্রনিক হার্পিস সিম্পলেক্স ইনফেকশন। 5 নম্বর বলবা ক্যাপোসিস সার্কোমা। ঠিক আছে, এগুলো হলো এইডস ডিফাইনিং কন্ডিশন। ক্রনিক ডায়রিয়া, এগুলো হলো এইডস ডিফাইনিং কন্ডিশন। তাহলে এইডস ডিফাইনিং কন্ডিশনে তোমার নাম জিজ্ঞাসা করলে ক্যানিডিয়াসিস অফ ইসোফেগাস বলবা, লাংস বলবা, ব্রঙ্কাই বলবা, ট্রাকিয়া বলবা, ক্যান্সারের নাম বলবা, ক্যাপোসিস সার্কোমা বলবা, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা বলবা, ক্রনিক ডায়রিয়া বলবে, ক্রনিক হার্পিস সিম্পলেক্স ইনফেকশন বলবে। এগুলো কি হলো? এগুলো এইডস ডিফাইনিং কন্ডিশন। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, মিউকোকুটিনিয়াস ডিজিজ। 3টা বা 4টা মিউকোকুটিনিয়াস ডিজিজ বলো এইচআইভি ইনফেক্টেড পারসন। এইডস হইলে বা এইচআইভি পজিটিভ পেশেন্ট, তার স্কিন ডিজিজের সঙ্গে তার রিলেশন আছে। যদি এইডস পেশেন্ট, তার কি কিউটিনিয়াস ডিজিজ হবে? সেবোরিক ডার্মাটাইটিস। ঠিক আছে, হার্পিস সিম্পলেক্স ইনফেকশন, হার্পিস জোস্টার, ক্যাপোসিস সার্কোমা, ব্যাসিলারি এনজিওমেটোসিস, পেপুলার প্লুরাটিক ইরাপশন, ড্রাগ র্যাশ, ওরাল ক্যানিডিয়াসিস। ওরাল ক্যানিডিয়াসিসের ভিতরে ইম্পর্টেন্ট হলো, এছাড়া আসতে পারে কি ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া, নেল ডিজঅর্ডার, ফাঙ্গাল অনাইকোমাইকোসিস, ভেরি কমন। তাহলে মিউকোকুটিনিয়াস, মিউকাস মেমব্রেন ইনভলভমেন্টেড ডিজিজ, স্কিন ইনভলভমেন্ট। তাহলে তুমি 2-3টা ডিজিজের নাম মনে রাখবা, সেবোরিক ডার্মাটাইটিস মনে রাখবা, হার্পিস সিম্পলেক্স ইনফেকশন মনে রাখবা, হার্পিস জোস্টার মনে রাখবে, সোরিয়াসিসের কথা বলা যাবে, আর ক্যাপোসিস সার্কোমা, মিউকাস মেমব্রেন ইনভলভমেন্টের কথা বলবে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস বলবা, ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া বলবে, নেইলের মধ্যে অনাইকোমাইকোসিস। এগুলো মিউকোকুটিনিয়াস ডিজিজ অফ এইচআইভি পেশেন্ট। তাহলে এটা ক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে, মিউকোকুটিনিয়াস ডিজিজ। এখন যেটা আলাপ করবো সেটা হলো খুব ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ডায়াগনোসিস। আমরা কিভাবে এইডস বা এইচআইভি পজিটিভকে কনফার্ম করব? এখানে স্ক্রিনিং টেস্ট আছে আর কনফার্মেটরি টেস্ট আছে। তোমাদেরকে বলা হবে যে নেম 2 স্ক্রিনিং টেস্ট এন্ড 2 কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। স্ক্রিনিং টেস্ট হলো 2টা এলাইজা টেস্ট। এলাইজা টেস্টে আমি অ্যান্টিবডি দেখছি, আইজিএম এন্ড আইজিজি। সাধারণত 3 উইকস এর আগে এটা পজিটিভ হবে না, 3 to 6 উইকস। এর একটা স্ক্রিনিং টেস্ট হলো এলাইজা টেস্ট, অ্যান্টিবডি টেস্ট। আর স্ক্রিনিং টেস্ট হলো P24 অ্যান্টিজেন। এটা আর্লি ডিটেকশন করা যায় 2 to 3 উইকস। এটা স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট আমি কি কি বললাম? এলাইজা টেস্ট বললাম আর P24 অ্যান্টিজেন টেস্ট, এটাকে বলে অ্যান্টিজেন ক্যাপচার টেস্ট। আর কনফার্মেটরি টেস্ট 2টা বলতে হবে, একটা ওয়েস্টার্ন ব্লট ফিড টেস্ট, এখানে অ্যান্টিবডি দেখা হয়, আইজিজি দেখা হয়, আর ইমিউনোফ্লোরোসেন্স, এখানে আইজিজি দেখা হয়, এই যে কনফার্মেটরি। পিসিআর যেটা খুব ইম্পর্টেন্ট, এখন পিসিআর ল্যাব
অলরেডি করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব খুব ইম্পর্টেন্ট এখন। এইচআইভি আরএনএ টেস্ট করা এটাও কনফার্মেটরি। এটা হলো 2 উইকসে পজিটিভ। তাহলে আমি কি বললাম, স্ক্রিন টেস্ট দুইটা, একটা এলাইজা টেস্ট আর একটা অ্যান্টিজেন ক্যাপচার। এই দুটো স্ক্রিন টেস্ট। কনফার্মেটরি টেস্ট তিনটা, ওয়েস্টার্ন ব্লট, ইমিউনোফ্লুরোসেন্ট টেস্ট আর হলো পিসিআর। এই তিনটা হলো কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হলো ল্যাব ইনভেস্টিগেশন। এখন আমরা ব্লাড ব্যাংকে যে আমরা ব্লাড স্ক্রিনিং করি, এখানে র্যাপিড টেস্ট করা হয়। হ্যাঁ, স্ট্রিপ দিয়ে যে স্ট্রিপ দিলে সিরামের মধ্যে স্ট্রিপ দিলে দাগ উঠবে, প্রেগন্যান্সি টেস্ট হবে, এক দাগ উঠবে কি দুই দাগ উঠবে, এটা দিয়ে আমরা এটাকে র্যাপিড টেস্ট বলে। র্যাপিড টেস্ট তাহলে পার্টিকেল অ্যাগ্লুটিনেশন টেস্ট, ব্লাড গ্রুপ করার মতো। তাহলে কি হবে, এটা র্যাপিড টেস্ট করা হবে অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল অ্যাগ্লুটিনেশন টেস্ট আর অলসো অ্যাভেলেবল। এখন হলো যে তোমার নিয়ে যাও, বই নিয়ে যাও। এখন হলো পজিটিভ অ্যান্টিবডি টেস্ট করতে হবে টু ডিফারেন্ট ইমিউনো অ্যাসে। তাহলে পজিটিভ অ্যান্টিবডি টেস্ট করতে হবে দুটো ডিফারেন্ট ইমিউনো অ্যাসের মাধ্যমে। এটা টেস্ট করা যেতে পারে। যদি একটা টেস্টে পজিটিভ হয় তখন আমাকে আরেকটা মেথডে আরেকটা ইমিউনো অ্যাসের মাধ্যমে পজিটিভ, দুটোই যখন পজিটিভ হবে তখন আমি এটা ডিক্লারেশন করব যে এইচআইভি পজিটিভ। ইনফ্যান্টের টেস্টের একটা সিগনিফিকেন্স আছে। ইনফ্যান্ট টেস্ট যদি মা যদি এইচআইভি পজিটিভ হয় তখন বাচ্চাকে কিন্তু 15 মাসের ভিতরে তাকে পিসিআর করতে হবে। পিসিআর করে দেখতে হবে বাচ্চা পজিটিভ। এখন এটা হলো আমাদের কি, এটা হলো আমার কনফার্মেটরি টেস্ট করলাম। এখন কিন্তু বেসলাইন পরীক্ষা নিরীক্ষা আছে যে আমি তো এইডস এর আমি কনফার্ম হলাম, এখন কিন্তু বেসলাইন আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় ড্রাগ শুরু করার জন্য বা তার অন্যান্য অর্গান ইনভলভমেন্ট হলো কিনা, কি অবস্থা আছে, এই জন্য আমাদের আরো কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করতে হয়। আর CD4 কাউন্ট তো দেখতেই হবে একটু কেমন আছে, যে 500 নিচে না 500 উপরে। যদি বলে যে পোর্ট নেম অফ পোর্ট বেসলাইন ইনভেস্টিগেশন, তখন একটা লিখবো কমপ্লিট ব্লাড টেস্ট, 2 নম্বর CD4 সেল কাউন্ট, 2 নম্বর হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এন্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি, তো লিভার ফাংশন টেস্ট, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, সিফিলিস সেরোলজি, মন্টুস টেস্ট, এগুলো সব বেসলাইন ইনভেস্টিগেশন। তাহলে আমাদের কি হলো এতক্ষণ, আমরা এইচআইভি আমরা ডায়াগনোসিস করলাম। হ্যাঁ, এখন এইচআইভি আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ড্রাগ দিয়ে চিকিৎসা করা হয়, কিছু সিম্পটোমেটিক চিকিৎসা করা হয়, কিছু সাইকোথেরাপি দেওয়া হয়, কাউন্সিলিং করা হয়। শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হবে না, তাই কাউন্সিলিং করতে হবে, তাকে সাইকোথেরাপি দিতে হবে। সে আপসেট হয়ে যাবে, সুইসাইড করতে চাইবে, তখন তাকে কি করতে হবে, তখন তাকে কাউন্সিলিং করে তাকে বোঝাতে হবে মোড অফ ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, এটাও তাকে করতে হবে যে সে দ্বারা আর অন্য কোনো মানুষকে ইনফেক্টেড না হয়। এখন এখন হলো ডায়াগনোসিস হলো, এখন আমি স্পেসিফিক ট্রিটমেন্টে চলে যাব। HAART, হার্টের অ্যাপ্লিকেশন হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। হার্টের অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা এমসিকিউ হতে পারে। হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এখন এই হার্ট থেরাপি কি আমি একটা এইচআইভি পজিটিভ পেশেন্ট আসার সাথে সাথে দিয়ে দিব না, এটারও কিছু ক্রাইটেরিয়া আছে। হার্ট থেরাপি আমি কেন দিব, গোল অফ হার্ট কেন দিব, চারটা আমাদের গোল আছে। একটা হলো রিডিউস দি ভাইরাল লোড, ভাইরাল লোড যা আছে তার থেকে কমাবো। ইমপ্রুভ দি CD4 কাউন্ট, CD4 কাউন্টকে বাড়াবো। ইমপ্রুভ দি কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ লাইফ, পেশেন্টের কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ লাইফ এবং
ড্রাগ টক্সিসিটি যাতে না হয়, যার হলো রিডিউস এইচআইভি ট্রান্সমিশন। তো এটা হলো হার্টের গোল। এটা শর্ট কোশ্চেন হতে পারে, হার্টের গোল কি? রিডিউস ভাইরাল লোড, ইমপ্রুভ CD4 কাউন্ট, ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ লাইফ, আর রিডিউস এইচআইভি ট্রান্সমিশন। এই চারটা হলো আমাদের গোল, হার্টের গোল। এখন ইন্ডিকেশন অফ হার্ট, কখন আমি হার্ট থেরাপি দিব? বলা হচ্ছে CD4 সেল কাউন্ট যখন 350 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডের নিচে আসবে তখন আমি হার্ট থেরাপি। 2 নম্বর ক্লিনিক্যাল স্টেজ 3 or 4। অলরেডি ক্লিনিক্যাল স্টেজের কথা বলেছি, WHO ক্লিনিক্যাল স্টেজে 3 or 4। আর CD4 সেল কাউন্ট যখন 350 এর নিচে থাকবে। Another indication is HIV infected partner in serodiscordant couple should commence ART irrespective of their CD4 cell count or clinical stage. একজন পারসন HIV পজিটিভ, তার ওয়াইফ বা তার পার্টনার HIV নেগেটিভ, তখন তার CD4 সেল কাউন্ট যাই হোক না কেন বা স্টেজিং যাই হোক না কেন, তাকে আমার হার্ট থেরাপি দিতে হবে, অথবা তাকে অন্য কোনো পদ্ধতিতে রাখতে হবে, তাকে আইসোলেশনে রাখতে হবে। তাহলে ইন্ডিকেশন অফ হার্ট যদি বলে 2 ইন্ডিকেশন, তখন CD4 সেল কাউন্ট, 2 নম্বর ক্লিনিক্যাল স্টেজ। 3 নম্বর হলো HIV ইনফেক্টেড পার্টনার্স ইন সেরোডিসকর্ডেন্ট কাপল উইদাউট কমেন্স। সরি, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার, শোনা যায়। আচ্ছা, এখানে মনে হয় একটা স্ক্রিনে একটা ছবি এসে গেছে, এটা মনে হয় ম্যাডাম, এই ছবিটা মনে হয় ম্যাডাম মনে হয় মানে আপলোড করছে। হ্যাঁ, এটা একটা বুলা দেখা যাচ্ছে, লার্জ বুলা। আচ্ছা, এখন হলো তাহলে আমরা ইন্ডিকেশন গেল। এখন হার্ট রেজিমেন্ট, হার্টের যখন আমরা হার্ট রেজিমেন্ট যখন আমাদের আসবে তখন আমাদের কি করতে হবে? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার, শোনা যায়। আমরা যখন হার্ট রেজিমেন্ট দিব তখন অ্যান্টি রেট্রোভাইরাল যে ড্রাগ আছে, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ কতগুলো ক্যাটাগরি আছে, সেই জিনিসগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, ওই যে এনজাইমের নাম বলছিলাম না, ওই হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, তার ইনহিবিটর হলো নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইনহিবিটর। নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর কিছু ড্রাগ আছে, নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর কিছু ড্রাগ আছে, প্রোটিয়েজ ইনহিবিটর কিছু ড্রাগ আছে, হ্যাঁ, ইন্টিগ্রেজ ইনহিবিটর কিছু ড্রাগ আছে, কেমোকাইন রিসেপ্টর ইনহিবিটর কিছু ড্রাগ আছে, ফিউশন ইনহিবিটর। তোমাদের এতগুলো দরকার নাই, তোমাদের NRTI নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর 3টা থেকে 4টা ড্রাগের নাম মনে রাখবে, আর নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর 2টা 3টা মনে রাখবে, আর প্রোটিয়েজ ইনহিবিটর। এখান থেকে তোমাকে কোশ্চেন আসতে পারে যে নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর কয়েকটা 3টা ড্রাগের নাম বলো। তাহলে অ্যাবাকাভির, ল্যামিভুডিন, জুডোভুডিন, এই 3টা, এমট্রিসিটাবিন আর টেনোফোবিন, এই 5টা ড্রাগের নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, অ্যাবাকাভির, ল্যামিভুডিন, জুডোভুডিন, এমট্রিসিটাবিন আর টেনোফোবিন। এখন নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর 3টা ড্রাগ মনে রাখবে, ইপাভিরেজ, নেভিরাপিন, ইপ্টাভিরিন। নেভিরাপিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এপাভিরেজ, নেভিরাপিন, এই দুটো অন্তত মনে রাখবে। নেক্সট হলো প্রোটিয়েজ ইনহিবিটর, অ্যাটাজানাভির, দুরানাভির, লোপিনাভির। এই 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 ড্রাগগুলোর নাম মনে রাখতে হবে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে কি হলো? নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর,
and protease inhibitor। তাহলে এখন আমরা হার্ট থেরাপি যে আমরা দিব, হার্ট থেরাপি দেওয়ার জন্য আমাদের এই ড্রাগগুলো 3টে ড্রাগের কম্বিনেশন লাগবে। আমরা সাধারণত যে কোনো 3টার মধ্যে যে কোনো 2টা সেটে যাই। যেমন WHO রিকমেন্ডেশন যেটা, সেটা হলো 2 নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর আর একটা হলো 1 নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। তাহলে 1 নম্বর সিরিয়াল থেকে 2টা নেব আর 2 নম্বর থেকে একটা নেব। এটা হলো আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এটা মনে রাখবে। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হলো? 2টা নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, একটা নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। ড্রাগগুলোর নাম মনে রাখতে হবে। এখন হলো আমরা যখন ড্রাগ শুরু করে দিলাম, এই ড্রাগ শুরু করার পরে আমাদের তো কিছু ফলো আপে থাকতে হয়। যে ড্রাগটা ঠিক মতো কাজ করছে কিনা, ড্রাগের কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, এই জন্য আমাদেরকে কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ড্রাগ কাজ করছে কিনা আমরা কিভাবে দেখবো? ভাইরাল লোড দেখবো, যে ভাইরাস কত কপি আছে। এটা 4 to 8 উইকস আফটার ইনিশিয়েশন অফ ইয়ার। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়া 4 থেকে 8 সপ্তাহ পরে আমরা ভাইরাল লোড দেখবো, যে ভাইরাসটা ব্লাডটা ড্রাগটা কাজ করছে কিনা ভাইরাসের উপর, এবং আমরা সেফ এভরি 3 to 6 months। পাশাপাশি আমরা কি দেখবো? CD4 সেল কাউন্ট। এই দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে একটা হলো ভাইরাল লোড, 2 নম্বর হলো CD4 সেল কাউন্ট। এখন আমরা যে হার্ট থেরাপি দিলাম, এই হার্ট থেরাপির কমপ্লিকেশন, বলে 3টা কমপ্লিকেশনের নাম বলো। 3টা। একটা হলো আইরিশ, আইতে হলো ইমিউন, আর হলো রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিম্পটম আইরিশ। একটা কমপ্লিকেশন হলো আইরিশ, 2 নম্বর কমপ্লিকেশন হলো লাইপোডিস্ট্রফি। লিপিড লাইপো ফ্যাটটা হলো কমে যেতে পারে অথবা ফ্যাট বেড়ে যেতে পারে। এটা হলো লাইপোডিস্ট্রফি, নট অ্যাট্রোপি। ডিস্ট্রফি মানে অ্যাট্রোপি এন্ড হাইপারট্রফি। 3 নম্বর হলো স্কিন র্যাশ। এই 3টা কমপ্লিকেশনের কথা তোমরা মনে রাখবে। একটা হলো আইরিশ, ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিম্পটম, 2 নম্বর হলো লাইপোডিস্ট্রফি, 3 নম্বর হলো স্কিন র্যাশ। অনেক সময় আইরিশ এটা শর্ট কোশ্চেন, শর্ট নোট আসে। তা ভাই বা বোর্ডে মেডিসিনের স্যাররা আইরিশ সম্পর্কে জিজ্ঞাসা করে। তা আইরিশ সাধারণত ডেভেলপ করে ফার্স্ট 3 months অফ এআরটি ইনিশিয়েশন। প্রথম 3 মাসের ভিতরে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ শুরু করার মাসের ভিতরে এটা শুরু হয়। আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। এই যে আইরিশটা প্রথম 3 মাসের ভিতরে শুরু হয়। যখন CD4 সেল কাউন্ট যখন অত্যন্ত কম থাকে, যখন আমি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ শুরু করি, তখনই এটা আইরিশটা শুরু হয়। এখন আইরিশ সাধারণত 15 থেকে 25% ইন্ডিভিজুয়াল পেশেন্টের আইরিশ ডেভেলপ করে। যখন CD4 সেল কাউন্ট অত্যন্ত কম, 200 নিচে, 100, 150, 50, তখন আমি যখন হার্ট থেরাপি দিব, তখন আমার আইরিশটা ডেভেলপ করে। আইরিশ সম্পর্কে এইটুকু একটা শর্ট কোশ্চেন। আইরিশ ডেভেলপ করলে কি হবে? প্রি এক্সিস্টিং যে স্কিল লেশন আছে, সেগুলো ক্লিয়ার আপ করতে পারে, অথবা নতুন করে কিছু স্কিন লেশন ডেভেলপ করতে পারে, অথবা কিছু কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আইরিশে এটা আইরিশ সাধারণত কাদের বেশি হয়? মেল জেন্ডার। Shorter interval between initiating treatment of an opportunistic infection and starting ART. A rapid fall in HIV viral load after initiation of ART. আবার বলেছি যে CD4 সেল কাউন্ট যখন কমে যাবে, তখন আমাদের কি হয়? তখন আইরিশ ডেভেলপ করে। আইরিশ সম্পর্কে তো আমি বললাম। আইরিশ এখন একটা কোশ্চেন হলো যে আইরিশ ডেভেলপ করলে কি আমি অ্যান্টিরেট্রোভাইরাল বা হার্ট থেরাপি কি বন্ধ করে দিব? প্রথম উত্তর হবে না। আইরিশ ডেভেলপ করলো, আমি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ বন্ধ করব না, হার্ট বন্ধ করব না। লেপ্টোসিসে লেপ্রা রিঅ্যাকশন হইলো, আমি অ্যান্টি লেপ্টোটিক ড্রাগ বন্ধ করব না।
তাহলে প্রথম উত্তর হবে আমি বন্ধ করব না। কন্টিনিউশন অফ অ্যান্টিরেট্রোভাইরাল মেডিকেশন and initiation of appropriate therapy for underlying infection and inflammatory condition. আইরিস ডেভেলপ করলো, ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফেকশনাস কন্ডিশন থাকবে, সেগুলোকে আমি ট্রিটমেন্ট করব। সিস্টেমিক স্টেরয়েড সামটাইমস হেল্প, এটা দেওয়া যেতে পারে, আবার অনেক সময় নাও দেওয়া যেতে পারে। সিভিয়ার কন্ডিশন হলে দেওয়া যেতে পারে। এখন আরেকটা কথা আছে, ইন ভেরি সিভিয়ার কন্ডিশন, যখন পেশেন্ট লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যাচ্ছে, তখন আমি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ বন্ধ করার চিন্তা ভাবনা করতে পারি। শুড বি কনসিডার্ড, নট ম্যান্ডেটরি। তাহলে তোমাদের স্যাররা যদি জিজ্ঞাসা করে যে আইরিস ডেভেলপ করলো, অ্যান্টিরেট্রোভাইরাল মেডিকেশন চালাবে না বন্ধ করবে, উত্তর হবে যে আমি কন্টিনিউ করব। নেক্সট একটা কোশ্চেন হলো এইচআইভি রিলেটেড ক্যান্সার। বলবে নেম 3 এইচআইভি রিলেটেড ক্যান্সার। আমি অলরেডি কিন্তু আলাপ করেছি, ক্যাপোসিস সার্কোমা, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা, নন-হজকিন লিম্ফোমা। এই তিনটা তোমাদেরকে কমন মনে রাখতে হবে। এক নম্বর বলতে হবে ক্যাপোসিস সার্কোমা, দুই নম্বর বলতে হবে ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা, তিন নম্বর বলতে হবে নন-হজকিন লিম্ফোমা। এখন সার্ভাইকাল কার্সিনোমা যখন বলবে তখন তো এটা শুধু ফিমেল গেল, তাহলে মেলের ক্ষেত্রে কি হতে পারে? পিনাইল কার্সিনোমা হতে পারে, হজকিন লিম্ফোমা, অ্যানাল ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে এইচআইভি রিলেটেড ক্যান্সার হলে আমাকে ক্যাপোসিস সার্কোমা না বললে তোমাকে হবে না। হজকিন লিম্ফোমা বা নন হজকিন লিম্ফোমা, লিম্ফোমা তোমাকে বলতেই হবে, হজকিন নন হজকিন দুটোই লিম্ফোমা। 3 নম্বর সার্ভাইকাল এন্ড পিনাইল কার্সিনোমা, 4 নম্বর হেপাটোসেলুলার কার্সিনোমা। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। এছাড়াও পিনাইল কার্সিনোমা তো বলেছি, অ্যানাল কার্সিনোমা। তাহলে এইচআইভি রিলেটেড ক্যান্সার বলা হলো। কেমো প্রোফাইলেক্সিস। হোয়াট ইজ কেমো প্রোফাইলেক্সিস? Antimicrobial agent when used to prevent infection is called chemoprophylaxis. Chemoprophylaxis may be primary chemoprophylaxis and secondary chemoprophylaxis. Primary prophylaxis is used to prevent opportunistic infection that have not yet occurred. আর secondary infection develop করে গেছে, তার চিকিৎসা করে। কেমোপ্রোফাইলেক্টিক ড্রাগ বলবে যে তুমি দুইটা বা তিনটা কেমোপ্রোফাইলেক্টিক ড্রাগের নাম বলো। একটা হলো কোট্রাইমক্সাজল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোট্রাইমক্সাজল এমন একটা ড্রাগ যার মাধ্যমে অনেকগুলো ডিজিজকে কেমোপ্রোফাইলাক্সিস করা যেতে পারে। নিউমোসিস্টিস জেরোভাসি নিউমোনিয়া, সেরিব্রাল টক্সোপ্লাজমোসিস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ব্যাকটেরিয়ামিয়া, সিস্টো, আইসোস্পোরিওসিস, ম্যালেরিয়া। তাহলে একটা ড্রাগ হলো কোট্রাইমক্সাজল। ফোন আছে, আসছো তুমি? আচ্ছা, আপনি অনলাইন ক্লাসে আমি তোমাকে 15টা মিনিট আর কম মিনিট হ্যালো হ্যালো, আমার জি শোনা স্যার, যাচ্ছে? শোনা যায়। হুম, জি স্যার। আচ্ছা। তাহলে আমি পেশেন্টের টিউবারকুলোসিস হয় না, কিন্তু যাতে টিউবারকুলোসিস না হয় সেজন্য আমি তাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আমি প্রিভেন্টিভ হিসেবে দিতে পারি। কি কি দিতে পারি? আইসোনিয়াজাইড সিঙ্গেল দিতে পারি, আর কম্বিনেশন আইসোনিয়াজাইড প্লাস রিফাম্পিসিন।
reduce the risk of tuberculosis only in HIV infected patient with positive tuberculin test. Tuberculin test যদি পজিটিভ হয় তখনই কিন্তু আমি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ প্রিভেন্টিভ হিসেবে দিব, নেগেটিভ হলে দেওয়া যাবে না। এমটি পজিটিভ সাধারণত আমরা ধরে নিই 10 এর উপরে গেলে পজিটিভ, কিন্তু এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের ক্ষেত্রে ইনডিউরেশন যদি 5 মিলিমিটার আর মোর হয় তাহলে কিন্তু এখানে আমার পজিটিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দি ইন্টারপ্রিটেশন অফ মন্টোক্স টেস্ট, তখন এইচআইভি পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে 5 আর মোর, তাহলে আমি অ্যান্টি টিউবারকুলার দিতে গেলে আমাকে কয়েকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ পাওয়া আছে কিনা, ওয়েট লস আছে কিনা, নাইট সুইট আর ফিভার, এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে তার টিবি আছে। তখন তো আমি প্রিভেন্টিভ ডোজ দিতে পারবো না, তাহলে রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে। তখন আমি কি করব, তাকে একদম ফুল রেজিমেন্ট অ্যান্টি টিউবারকুলার দেবো, তো ডিউরেশন মোর দ্যান 9 মান্থ। সুতরাং প্রিভেন্টিভ হিসেবে আমি কোরটেমাক্সাসল দিলাম এবং অ্যান্টি টিউবারকুলার দিলাম আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন। এছাড়া আমি ম্যাক্রোলিডস দিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন, ক্লাইরেথ্রোমাইসিন, এগুলো ডেভেলপ কান্ট্রিতে দেওয়া হয় মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স প্রোফাইল হিসেবে। সুতরাং আমাদের দেশের জন্য না, তাহলে কেমো প্রোফাইলেটিক হলো কোরটেমাক্সাসল, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এন্ড ম্যাক্রোলিড, অ্যাজিথ্রোমাইসিন এন্ড ক্লাইরেথ্রোমাইসিন। এছাড়াও আমরা ফ্লুকোনাজল কে আমরা প্রোফাইলেটিক হিসেবে রাখতে পারি। ক্রিপ্টোকোকিওসিস প্রিভেন্ট করার জন্য আমরা ফ্লুকোনাজলকেও রাখতে পারি। এখন আসো এইচআইভি এন্ড প্রেগন্যান্সি। তোমরা জানো যে প্রেগন্যান্ট লেডিকে এইচআইভি স্ক্রিনিং টেস্ট করা হয়। স্ক্রিনিং টেস্টের মধ্যে এইচআইভি একটা। অল প্রেগন্যান্ট লেডি শুড বি স্ক্রিনড উইথ এইচআইভি টেস্ট। Pregnancy is a immunosuppressive condition, so here CD4 cell count usually decreases by 25% as pregnancy is immunosuppressive condition. The course of the HIV disease is not altered during pregnancy. Pregnancy তে তার HIV আগে যে স্ট্রাকচার যেমন ছিল, প্রেগন্যান্সি তো সেই তেমন থাকবে। HIV আর প্রেগন্যান্সি সম্পর্কে যদি তিনটা কথা বলতে চাই তাহলে এই তিনটা কথা আমাদেরকে বলতে হবে। এখন প্রেগন্যান্ট লেডি সেই এইচআইভি পজিটিভ, তার কি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ শুরু করব কি করব না? উত্তর করব। তাকে আমি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ শুরু করব। কিভাবে দিব? তাকে সেকেন্ড ট্রাইমাস্টার, ইন দি বিগিনিং অফ দি সেকেন্ড ট্রাইমাস্টার শুরু করতে পারি, অথবা অ্যাডভান্সড ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমাস্টারে শুরু করতে পারি। তাকে কি দিব? অ্যাজ ইউজুয়াল অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ হার্ট থেরাপি যেমন আছে ঠিক সেই রেজিমেন দিতে হবে। 2 নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, 1 নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। গরিব দেশের হলে সিঙ্গেল মনোথেরাপি দেওয়া যেতে পারে, জুরোভুটিক মনোথেরাপি 28 উইকস অফ প্রেগন্যান্সি এবং ডিউরিং ডেলিভারি নেভিরাপিন দেওয়া যেতে পারে। এটা হলো মনোথেরাপি যারা গরিব। তাহলে উত্তর হলো প্রেগন্যান্ট লেডি এইচআইভি পজিটিভ, তাকে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ শুরু করতে হবে। অ্যাডভান্স হলে ফার্স্ট ট্রাইমাস্টারে, আর অ্যাডভান্স ডিজিজ না হইলে এটা সেকেন্ড ট্রাইমাস্টার। তাহলে কি হবে? রিস্ক ভার্টিক্যাল ট্রান্সমিশন মাদার টু ফিটাস ডিক্রিজ করবে এবং আপ টু 1% থাকবে। মোড অফ ডেলিভারি ইন প্রেগন্যান্সি, cesarean section is preferable. Vaginal delivery chance of transmission is more, but in case of cesarean section it is less. But if viral load is suppressed on ART বা হার্ট থেরাপিতে ভাইরাল লোড সাপ্রেস হলো, তখন vaginal ডেলিভারি এনকারেজ করা যেতে পারে। সরি, ব্রেস্ট ফিডিং। What about breastfeeding? Infant will be infected by breastfeeding. It is confirmatory. But in developing country, poor country, breastfeeding is encouraging because infant will be died due to malnutrition. For this, they are encouraging breastfeeding. But my suggestion is to avoid breastfeeding to prevent transmission from mother to fetus. So, is infected mother breastfeed can transmit to fetus, infant? উত্তর হবে yes. Post exposure prophylaxis.
ভেরি মাচ ইম্পর্টেন্ট। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আমরা যারা ক্লিনিশিয়ান আছি, যারা হেলথ ওয়ার্কার আছি, অনেক সময় অ্যাক্সিডেন্টালি এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের নিডল পিক আমার হাতে লেগে গেল, তখন আমাকে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিতে হবে। এখানে দুইটি কথা ইম্পর্টেন্ট। একটা হলো ফার্স্ট ডোজ শুড বি গিভেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্রেফারেবলি উইদিন 6 to 8 hours, but not more than 72 hours. 72 hours এর পরে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এর কোনো ভ্যালু নাই। কি কি ড্রাগ দিতে হবে? টেনোফোবির, টোকেদারুইড, এমট্রিসিটাবিন ইজ দি মোস্ট ওয়াইডলি ইউজড ডুয়াল নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। দুইটা জিনিস, টেনোফোবির আর এমট্রিসিটাবিন, সঙ্গে টোকেদারুইড আইদার প্রোটিয়েজ ইনহিবিটর অর ইন্টিগ্রেজ ইনহিবিটর। এই তিনটা সিঙ্গেল থেরাপি দিলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস হবে। এখন একজন পেশেন্ট এইচআইভি ইনফেক্টেড, সে আবার অ্যাক্সিডেন্টালি আরেকজনের ইনফেক্টেড পারসন থেকে তার হলো পোস্ট, তখন কি তার পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দরকার আছে? উত্তর না। এইচআইভি অ্যান্টিবডি টেস্টিং শুড বি পারফর্ম পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়ার 3 মাস পরে তাকে অ্যান্টিবডি টেস্ট করে দেখতে হবে যে সে ইনফেক্টেড হলো কি হলো না। তাহলে আমরা এতক্ষণ ট্রিটমেন্ট আলোচনা করলাম, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আলোচনা করলাম। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। So how can we prevent HIV transmission? যে যে কারণে HIV হচ্ছে সেইগুলো যদি আমরা প্রিভেন্ট করি, তাহলে আমার HIV প্রিভেনশন সম্ভব হবে। HIV is transmitted through sexual route, so sexual education program, voluntary counseling and testing, promotion of safe sex practice, pre-exposure prophylaxis to high risk group, and male circumcision. এইগুলোর মাধ্যমে আমরা তাকে প্রিভেনশন করতে পারবো। আর এটা কি প্যারেন্টাল ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে কি করতে হবে? আমরা যদি ব্লাড স্ক্রিনিং করি, ডোনারকে যদি কোশ্চেনারি করি, কোশ্চেনারি করে দেখলাম সে কয়দিন আগে এক্সপোজারে গেছে, তখন কিন্তু তাকে আবার 3 মাস পরে কিন্তু তখন তাকে সেই ব্লাডটা না দেওয়াই ভালো। ইনজেকশন ড্রাগ ইউজদের আমরা অ্যাভয়েড করতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে। আর রিডিউস ভার্টিক্যাল ট্রান্সমিশন, ওই যে আমি প্রেগন্যান্সির সময় অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ দিব, ব্রেস্ট ফিডিং অ্যাভয়েড করব, এডুকেশন এন্ড ট্রেনিং করব, এন্ড পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এইভাবে আমি প্রিভেনশন করব। ঠিক আছে? তাহলে আমি এইডস সম্পর্কে আমরা সবকিছু আলোচনা করলাম, প্যাথোজেনেসিস থেকে শুরু করে আমরা একদম প্রিভেনশন পর্যন্ত আলোচনা করলাম। এখন তোমাদের একটা অনেক সময় শর্ট সিনারিও দিবে, যেমন এই 30 years old male patient with complaints of generalized lymphadenopathy, oral ulceration, history of exposure, weight loss, and chronic diarrhea more than 1 month. What is your diagnosis? এরকম একটা সিনারি দিল, তখন তুমি ডায়াগনোসিস বলে যে তার হলো এইচআইভি পজিটিভ পেশেন্ট। তখন বলবে যে তখন তোমাকে বলবে যে নেম 3 ইনভেস্টিগেশন, তখন তুমি দুটা স্ক্রিনিং টেস্ট করবে, একটা কনফার্মেটরি টেস্ট করবে। তারপরে নেম 3 ড্রাগস, তখন প্রোটিয়েজ ইনহিবিটর, তুমি নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। বলবে যে হোয়াট আর দ্য আদার অপরচুনিস্টিক ইনফেকশন ইউ ক্যান থিঙ্ক, তখন 2-3টা অপরচুনিস্টিক ইনফেকশনের নাম বলবে। এইভাবে সিনারিও দিয়ে তোমাকে আসতে পারে, অথবা ছোট ছোট কোশ্চেন ভাবে আসতে পারে যে এইচআইভি এটা কোন ধরনের ভাইরাস, হ্যাঁ এটার এনজাইম গুলোর নাম কি, এটা কিভাবে কাজ করে, যে ড্রাগ গুলোর নাম বলো, 3টা মোড অফ ট্রান্সমিশনের নাম বলো, প্রেগন্যান্সিতে কিভাবে চিকিৎসা করবা, তারপরে এটা কার মাধ্যমে ছড়ায় না। এইভাবে এই কোশ্চেন গুলো আছে। আমার তো সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর 1 মিনিট টাইম আছে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তো তোমাদের যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে ডিপার্টমেন্টে আসলে এইচআইভি এইডস সম্পর্কে যে কথাটা, এই টপিকটা আমি নিব এখন থেকে, হ্যাঁ। এবং এটা যেহেতু অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে রিলেশন আছে, এটা সব ডিপার্টমেন্টে তোমাদের কাজে লাগবে। এটা একটু ভালো করে পড়তে হবে, শুধু স্কিনেই লাগবে না, মেডিসিন ভাইবা বোর্ডে লাগবে, গাইনিতে লাগবে, সার্জারিতে লাগবে। সুতরাং এটাকে তোমাকে ভালো করে পড়তে হবে। তোমরা ডেভিডসনটা পড়ো, ডেভিডসনে সবকিছু লেখা আছে। আর কোনো কোয়ারি থাকলে কলেজ খোলার পরে আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথাগুলো?
হ্যালো, স্যার ওই যে প্রেগন্যান্সি উইথ এইচআইভি পেশেন্টের মানে কি কি ড্রাগ দিব সাথে স্যার একটু আবার রিপিট করলে ভালো হতো। গরিব হলে কি ড্রাগ? গরিব যদি পেশেন্ট যদি গরিব না হয়, ডেভেলপ কান্ট্রি যদি হয়, তখন তাকে আমি আগে যেভাবে এইচআইভি পজিটিভ পেশেন্টের আগে তার যেভাবে চিকিৎসা, তাদের চিকিৎসা যেভাবে চলছিল, নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর 2টা, আর একটা নন নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। ঠিক আছে? আর যদি গরিব হয়, তখন তাকে আমি 28 উইকস অফ প্রেগন্যান্সি তাকে আমি ড্রাগ শুরু করব। তখন আমি প্রথম ড্রাগটা দিব, জুডোভুডিন দিব। 28 উইকসে তাকে জুডোভুডিন দিয়ে শুরু করব। আবার যখন সে ডেলিভারিতে যাবে, তখন তাকে ডেলিভারির সময় নেভিরাপিন একটা সিঙ্গেল ডোজ দিব। আর জুডোভুডিন তাকে ডেলিভারি পর্যন্ত খাওয়াবো। ক্লিয়ার? আর কিছু কোশ্চেন আছে? আর 1 মিনিট টাইম আছে, তোমরা কোশ্চেন করতে পারো। শুনতে পাচ্ছ আমাকে তোমরা? হ্যালো, স্যার তোমরা, আমার টাইম শেষ হয়ে গেছে, এরপরে ম্যাডাম ঢুকবে। তাহলে তোমরা ভালো থাকো, এই পর্যন্ত শেষ করছি।